এই জায়গাটায় এসে মনে হচ্ছে যদি আমার বাড়ি একটু হয়তো কিছুটা দূরে থাকতো, বাইক নিয়ে এখানে চলে আসাই যায় বিকালবেলা। এখানে হয় একটু ঝালমুড়ি খেতে খেতে টাইম স্পেন্ড দারুণ হবে। পাহাড় ঘেরা জঙ্গল, ঝর্ণার ঝিরিঝিরি আওয়াজ আর রাত্রের ঝিঝির ঢাকে এই শান্ত পরিবেশে কেটে গেল আমাদের কেওনঝড় সফরের একটা রাত। আগের এপিসোডে আমরা শেয়ার করেছি কেওনঝড় আসার অভিজ্ঞতা আর ঘুরে দেখেছি বিভিন্ন ধরনের জায়গা। যারা এখনো এপিসোডটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। রূপশ্রী যা আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেওনঝড়ের ঝর্ণা, পাহাড় আর জঙ্গলে। চলুন একটা সুন্দর সকালে আবার বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং ফ্রম কেওনঝড়। আজকে আমাদের কেওনঝড়ের দ্বিতীয় দিন। আজকে আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। চলুন দেখা হচ্ছে ওখানে গিয়ে। এখন সময় হলো সকাল 9টা। গরম গরম লুচি, চিড়ের পোহা আর ঘুগনি দিয়ে একটা জম্পেস ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনে। আমাদের আজকের প্রথম গন্তব্য খান্দাদার ওয়াটারফলস। ওটিটিসি পান্থনিবাস থেকে এই খান্দাদার ওয়াটারফলস প্রায় 54 কিলোমিটার। সময় লাগবে 1.5 ঘন্টার মতো। সামনে একটা সরু ঝর্ণা চোখে পড়ছে। মনে হচ্ছে আমরা খান্দাদার ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা এসে পৌঁছলাম। গাড়ি পার্কিং করতে 100 টাকা নিল। এছাড়া কিন্তু অন্য কোনো এন্ট্রি ফি আর নেয়নি। এখানে একটু ওয়াকিং ডিসটেন্স আছে, অনেকটা ওয়াকিং ডিসটেন্স আছে। ট্রেক করে কিছুটা উঠতে হবে, একদম স্লিপিং যাওয়ার রাস্তাটা একদম। এখানে এরকম সিঁড়ি আছে, অনেকটা উপর অবধি যাচ্ছে। এই যে সামনে প্রায় 638টা সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটা দিয়ে উঠলেই আমরা ওয়াটারফলসের একদম সামনে পৌঁছতে পারবো। চলুন এই বাচ্চাগুলোকে সাথে নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে উপরের দিকে এগোতে থাকি। সিঁড়িটা এমন উঠে গেছে কি মনে হচ্ছে বলুন তো, পুরো সবুজ জঙ্গলটা ভেদ করে মাঝখান দিয়ে সিঁড়িটা চলে গেছে। আর চারিদিকের এত শান্ত পরিবেশ, আর তার মধ্যে এই পাখিদের কিচিরমিচির আওয়াজ মনটাকে ভারী তৃপ্তি এনে দিচ্ছে। বেশ কিছুটা সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠে এলাম। এটা খান্ডার ওয়াটারফলস এর সামনে। যে কেউ উঠে আসতে পারবে, বয়স্কদের জন্য এমন টাফ না। সিঁড়িগুলো বেশ সুন্দর, স্টেপগুলো খারাপ না, দারুণ সুন্দর দেখতে লাগবে। এখান থেকে উপরের ভিউটা খুব সুন্দর। এই ওয়াটারফলটা প্রায় 500 ফুট উঁচু। খান্ডার কথার অর্থ কিন্তু তলোয়ার। জলটা উপর থেকে এতই সরুভাবে নামছে যে দেখতে অনেকটা তলোয়ারের মতো লাগছে, তাই একে খান্দাদার ওয়াটারফলস বলা হয়। জলটা উপর থেকে নিচের দিকে এসে যেন হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে, আর সেই হাওয়ায় গা ভাসিয়ে সেই জল মাখতে বাচ্চাদের সাথে সাথে আমরাও যেন মেতে উঠেছি। একদম কাছাকাছি এগিয়ে যেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে পারলেই ঝর্ণায় নেমে স্নান করতে পারলে বেশ লাগতো। আর ঠিক এই ওপর থেকেই এই সাইডে ভ্যালি এত সুন্দর, আর এখানেই হচ্ছে ওয়াটারফলস। এখান থেকে জাস্ট যেতে ইচ্ছা করছে না আমাদের, এত সুন্দর লাগছে জায়গাটা। আর মানে বলে বোঝানো যাবে না, আপনারা যদি এখানে আসেন এর থেকে ভালো পারফেক্ট উইকেন্ড ট্যুর আর হয় না। আর আমাদের এক্সপেকটেশনটা এতটা ছিল না যে উড়িষ্যা সত্যি এতটা সুন্দর। মানে সেটাই, মানে আমরা তো সেই বাঙালি হিসেবে পুরী অব্দি সীমিত ছিলাম এতদিন। আর আমরা পাহাড় ভাবলেই ভাবি দার্জিলিং নাহলে সিকিম, মানে প্রথমে কাছাকাছির মধ্যে এটাই ভাবি। তবে এই সবুজ কালকে হালকা বৃষ্টি হলেও আজ দেখছি আকাশ বেশ পরিষ্কার। এই বর্ষাকালে রোদ বৃষ্টির খেলা তো সবসময় চলতে থাকেই। আজ আবার কখন আকাশ মুখ ভার করে কে জানে। দেখেছেন, বলতে না বলতেই গুনাশিকাতে সেই বৃষ্টি আমাদের ওয়েলকাম জানালো। আমরা এখন এসেছিলাম গুনাশিকা মন্দিরে,
বলা হয় যে এই গোনাসিকা মন্দির নাকি ব্রহ্মা নিজে সৃষ্টি করেছে। আর এখানে একটা গরুর নাকের মতো একটা পাথর আছে, তার ঠিক নাকের ভেতর দিয়ে জলটা নিচে যাচ্ছে, সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, এর ভেতর দিয়ে যাচ্ছে, গিয়ে এটা ডাইরেক্ট গিয়ে সামনে নদীর সাথে মিশছে। যেহেতু এটা ভেতর দিয়ে যাচ্ছে সেজন্য এটাকে বলা হয় গুপ্ত গঙ্গা। আর এইটা থেকেই হচ্ছে বৈতরণী নদী আছে, সেটার উৎসস্থল হচ্ছে এখান থেকে। আমরা লাঞ্চের ব্যবস্থা ওটিডিসিতেই করেছি, তাই কানঝারি ড্যাম দেখতে যাওয়ার আগে আমরা লাঞ্চ করতে ওটিডিসি চলে এলাম। আজকে লাঞ্চে আছে স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝাল, চাটনি আর পাঁপড়। কেমন লাগছে খেতে? ঘরোয়া খাবার, কিন্তু নুন কম। খাবার ভালোই, নুন একটু কম আছে সবেতেই, এমনি টেস্ট সবই ভালো আছে। কিছুটা সাইট সিন করে আমরা হোটেলের ওপর দিয়ে ফিরছিলাম, তাই এখানে আমরা লাঞ্চ সেরে নিলাম, তারপর আবার যাচ্ছি বাকিটা আমরা কভার করতে। চলুন। হ্যালো। বিকালের এই সোনালী পড়ন্ত রোদ গায়ে মেখে চলুন বেরিয়ে পড়া যাক আজকের তৃতীয় গন্তব্যস্থল কানঝারি ড্যাম। আমরা এখন আছি কানঝারি ড্যামে, আর এটা 1989-এ হয়েছে, আর এটা কেওনঝড় টাউন থেকে জাস্ট 24 কিলোমিটার দূরে আছে। অসাধারণ একটা ভিউ আসছে এখানে। আর এই দিকে ড্যামটা এখন বন্ধ আছে, তাই এটা যদি ওপেন থাকে তাহলে এদিকেও ভিউটা খুব সুন্দর আসবে, মানে এদিকে জলটা ছাড়লে। কিন্তু এখন এই সাইডেই আছে। আর বৃষ্টির পর আকাশটা পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার, হালকা বৃষ্টি এদিক ওদিক পড়ছে, মানে আমরা লাকি বলতে হবে যে এত সুন্দর ওয়েদার পেয়েছি। যখন আমরা গাড়িতে যাচ্ছি হালকা বৃষ্টি হচ্ছে, যখন স্পটে নামছি দেখছি বৃষ্টি থেমে যাচ্ছে। আর লাঞ্চ করার পর তো এখন পুরো খুব সুন্দর রোদ উঠে, যদি সানসেটটা এখান থেকে দেখা যায় আরো ভালো। সানসেট এখানে দাঁড়ানো যায়, খুব ভালো হবে। এটা অ্যাকচুয়ালি সানসেট পয়েন্টও বলে, মানে এত সুন্দর সানসেটটা এখান থেকে দেখতে লাগে। কিন্তু হয়তো আমরা সানসেটের সময় এখানে থাকবো না, বলা যায় না, ফেরার সময় এদিক দিয়ে হয় তাহলে একবার নামবো। খুবই ভালো, ওকে বলে দেখবো ড্রাইভারকে আমরা। জাস্ট দেখুন ভিউটা, জাস্ট দেখুন খুব সুন্দর। পেছনে তাকানো যাচ্ছে। গাড়ি আমাদের এসে গেছে, খুব দুঃখের সাথে উঠতে হচ্ছে। দেখা যাক নেক্সট জায়গা আরো হয়তো ভালো হবে, কিন্তু এটা বলে বোঝানো যাবে না টাইপের ভিউ এখানে। আমার ফোনটা দাও, আমি শর্টস নিই। ও শর্টস নেবে, ঠিক আছে। আর শর্টস গুলো অবশ্যই আমি ইনস্টাগ্রামে দেবো, সেটা দেখবেন, দেখে নেবেন। আমরা এখন এসেছি সীতাবিঞ্চিতে। এটা কেওনঝড় থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। এখানে নাকি মা সীতা লবকুশের জন্ম দিয়েছিল। সিঁড়ি আছে, সিঁড়িগুলো নর্মাল, মানে স্টেপ গুলো এতটা খাড়া নয়। নর্মাল ওঠা যাচ্ছে। এই গুহাটার মধ্যে সীতামা লবকুশের জন্ম দিয়েছিল। ওনারা একটা পায়ের ছাপও দেখালেন, বললেন ওটা সীতামায়ের পায়ের ছাপ। সীতাবিঞ্চির একদম ওপরের দিকে এই যে পাথরগুলো এমন ভাবে দাঁড় করানো আছে, দেখে কি মনে হচ্ছে বলুন তো? ঠেলে দিলে বুঝি পাথরগুলো এক্ষুনি গড়িয়ে যাবে। অদ্ভুত ভাবে হেলে দাঁড়িয়ে আছে। সীতাবিঞ্চি থেকে ফেরার সময় এখানে ফ্রেস্কো পেন্টিং দেখবো বলে নেমে পড়েছি। চারিদিকে জঙ্গলের মধ্যে দিয়ে অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু মজার বিষয় কি বলুন তো, কোথাও পেন্টিং আমরা দেখতেই পেলাম না। তাই আবার গাড়িতে উঠে পড়লাম, চলুন এবার ফেরার পালা। ড্রাইভারকে অনেক রিকোয়েস্ট করায় তিনি আবার আমাদের কানঝারি ড্যামের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, ড্যামের যে সৌন্দর্যটা গাড়ি থেকে দেখতে লাগছে, এক অপূর্ব।
সন্ধেবেলা এই জায়গাটা দিয়ে যেতে যেতে বারে বারে একটা গানই গাইতে ইচ্ছা করছে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো। সারাদিন ঘুরে বেরিয়ে আমরা আবার ফিরে এলাম পান্থনিবাসে। আজ আমাদের পান্থনিবাসের শেষ রাত, তাই একসাথে চলছে ঝালমুড়ি বানানো আর সাথে জমজমাটি আড্ডা। আজ রাত্রে হয়েছে মাটন, ভাত আছে, রুটি আছে, আর এখানে রূপ যেহেতু মাটন খাবে না তাই জন্য ও নিয়েছে চিকেন, মানে দেশি চিকেন। আর এখানে হচ্ছে মাটন, আমি নিয়েছি মাটন। তো সবাই শেয়ারিং করে খাওয়া হচ্ছে। এগুলো একটা প্লেট 360 টাকা করে, মানে একটা মাটনের বাউল দিয়েছে। এইটুখানি পিস। মাটনটা টেস্টটা ভালো করেছে, মানে খেতে ভালো লাগছে, কিন্তু এত ছোট পিস দিয়েছে, মানে সত্যি, মানে যেটাকে দুটো, একটা পিসকে দুটো করে 360 টাকার আবার, তার আবার 360 টাকা দাম। 6 পিস, মানে এইটুকু সাইজের চিলি চিকেন হচ্ছে আমাদের বড়। হ্যাঁ, চিলি চিকেন মনে হয় মানে ওরা ব্যাপারটা কি করে, আমরা প্রতিদিন কয়েকটা প্লেট অর্ডার করলাম, ধরুন 6টা প্লেট মাটন অর্ডার করা হলো, তো ওরা ওটাকে মানে বুফে সিস্টেমে ডিস্ট্রিবিউট করছে। তাহলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটা প্লেটে কটা করে থাকছে। এবার আজকে আমরা কি করেছি, বলেছি যে আমাদের 6টা প্লেট অর্ডার করা হয়েছে, তো 6টা প্লেটই এখানে দিয়ে দেন। তখন আমাদের বোঝা গেল যে কিরকম মানে প্লেটে জিনিসটা থাকে। ওটাই ব্যাপারটা করছে কি, যখনই আমরা থালা নিয়ে যাচ্ছি 2 পিস দিচ্ছে, তারপরে সেকেন্ড টাইম আমরা যখন যাচ্ছি বলছে আর নেই। ফলে এইটা একটা ব্যাপার, যখনই আসবেন, যদি এখানে আসেন, তো যখনই অর্ডার করবেন বলবেন যে আমাদের এখানে যে প্লেটটা আমি অর্ডার করছি সেটা দিয়ে দেন, বুফে সিস্টেমে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা এখানে এখন না, ছোটবেলায় আমরা ছবি আঁকতাম ঠিক এরকম, যে মাঝখান দিয়ে একটা নদী এরকম এঁকে মেঁকে পড়ে যাচ্ছে, চারপাশে জঙ্গল,